নিজের অর্ধেক বয়সের স্টেপ সিস্টারের প্রতি জাঙ্কুকের এমন বেসামাল আচরণ দেখে ওদের সবার মনে একটা প্রশ্ন জাগে, কেন এত বেসামাল জাঙ্কুক তের জন্য? কিসেরই বা এত আসক্তি? বেশ অনেকক্ষণ পাগলের মতো জেহোক ইউনো জাঙ্কুক তেকে খুঁজে চলেছে। এদিকে রাতও গভীর হচ্ছে ধীরে ধীরে। সাথে সাথে অস্থির হয়ে ওঠা জাঙ্কুকের চোখ তেকে খুঁজতে খুঁজতে অবশেষে জাঙ্কুকের চোখে আটকে যায় অদূর থেকে হেঁটে আসা লম্বা চুলের মেয়েটির দিকে। জাঙ্কুক চোখ বন্ধ করে বলতে পারে যে মেয়েটি আর কেউ নয়, তে। জাঙ্কুক দ্রুত পায়ে তের দিকে এগিয়ে যেতেই যখন তের চোখ জাঙ্কুককে আসতে দেখে তখনই পুরোপুরি ভূত দেখার মতো তে চমকে ওঠে। অন্তরাত্মা কেঁপে উঠল তের। অজানা আতঙ্কে তে মনে মনে ভাবলো, আজ তুই শেষ চিন্তায়। হ্যাঁ। তের পিছনে দুটো থাই মেয়ে যারা ঘুরে ওড়াচ্ছিল। জাঙ্কুক তাদেরকে এক নজর পরখ করে তের কাছে এসে তেকে সজোরে চড় মারতে উদ্ধত হয়েও থমকে যায়। উল্টো দু হাত দিয়ে টান মেরে আচমকা তেকে টেনে নেয় নিজের বুকের মধ্যখানে। চড় খাবে বলে চোখ মুখ খিচে যাওয়াতে হঠাৎ শরীরে শিহরণ জাগাতে স্যান্ডেলের পারফিউমের ঘ্রাণটা নাকের খুব কাছে অনুভব হতেই পিট পিট করে চোখ খুলে। আবারও সেই ঘোর লাগানো অনুভূতি। জাঙ্কুকের শরীরে শুকিয়ে যাওয়া ঘাম, পারফিউম, ধুলোবালি মিশ্রিত সেই মাতাল মাতাল পুরুষালী সুঘ্রাণটা কিছুতেই তে সহ্য করতে পারছে না। হাত পা কেমন জানি অসাড় হয়ে যাচ্ছে, কান গাল সবকিছু ছুঁয়ে যাচ্ছে অজানা উষ্ণতায়। বারবার বেসামাল হয়ে উঠছে ভেতরের সুপ্ত নারী সত্তাটা। জাঙ্কুক থেকে জাঙ্কুকের বুকের সাথে এমন ভাবে চেপে ধরেছে যে জাঙ্কুকের শরীরে নেশা ধরানো সুঘ্রাণটা ক্রমাগত তের হৃদয়ে গিয়ে ঠেকছে। খানিকক্ষণের নিরাপত্তা ভেঙে জাঙ্কুক উদ্বিগ্ন সুরে তেকে শুধালো, তে, তোর বয়স কত? কোথায় গিয়েছিলি? কেন গিয়েছিলি? এইসব জিজ্ঞাসা না করে এমন অদ্ভুত প্রশ্ন করাতে তে মাথা তুলে পিট পিট করে তাকায় জাঙ্কুকের চোখের দিকে। পরক্ষণে তের চোখ চায় পেছনে আরো 3 জোড়া চোখের দিকে, যারা এই মুহূর্তে রিয়েলিটি শো দেখার মতোই অষ্টাদশী প্রেমে বেসামাল হয়ে ওঠা জীবন জাঙ্কুককে দেখছে। ছাড়ুন, সবাই দেখছে, সবাই কি ভাববে? আমি তোকে কিছু জিজ্ঞাসা করেছি তে। জাঙ্কুকের স্পষ্ট আদেশে তে এবার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, 18 বছর 6 মাস 13 দিন। এবার তো ছাড়ুন। পারফেক্ট। নিজেকে ছাড়াতে গিয়ে তের চোখ গেল জাঙ্কুকের পায়ের দিকে। গোড়ালি থেকে খানিকটা উপরে ফোল্ড করে রাখা প্যান্ট পরে খালি পায়ে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। এ কি, আপনার জুতা কোথায়? এই যে আমার হাতে। তোমাকে খুঁজতে খুঁজতে আমরা একটু পাগল পাগল হয়ে গিয়েছিলাম কি না? সরি ভাইয়া, আসলে আপনারা কেউ ছিলেন না তো, তাই বেরিয়েছিলাম। আর রিসেপশনিস্টের কাছেও বলে এসেছিলাম, কিন্তু তারা হয়তো আমার ইংরেজি বুঝতে পারেনি। তে, যা, সানার সাথে রিসোর্টে গিয়ে ঘুমিয়ে পড়। হঠাৎ জাঙ্কুকের কড়া আদেশে তে নাকচ করতে পারেনি, চুপচাপ চলে যায় সানার সাথে। তে চলে যাওয়ার পর জেহোক ইউনো আর জাঙ্কুক বসে পড়ল উত্থাল ঢেউয়ের মুখোমুখি। আজ হয়তো কেউ ঘুমাবে না। ফায়ার প্লেসে দাও দাও অগ্নিশিখার দিকে জাঙ্কুক এক দৃষ্টিতে তাকানো। জেহোক কিছু জিজ্ঞাসা করতে চাইলে ইউনো ইশারায় জেহোককে মানা করে দিয়ে বলল, দাঁড়া, আমি জিজ্ঞাসা করছি। আচ্ছা জেকে, সবাইকে রেখে তের প্রতি এতটা অবসেসড কেন তুই? আই ডোন্ট নো। আচ্ছা তাহলে কবে থেকে এসব শুরু হয়েছে সেটা তো বল। তাছাড়া তের জন্য যদি তোর এতটাই টান, তাহলে বাংলাদেশে যাসনি কেন তুই? কি বলেছে ওর প্রতি আমার টান? ও আমার আসক্তি। মানুষ জানে নেশা খারাপ জিনিস, তবুও নেশাগ্রস্তরা নেশা ছাড়তে পারে না। তেও আমার কাছে তাই। আমি জানি ওর আমার সম্পর্ক আগুন পানির সম জটিলতা, কিন্তু তবুও ওকে আমার চাই, অ্যাট এনি কস্ট। তাহলে তুই তো প্রেমে পড়েছিস। 11 বছরের বাচ্চা মেয়ের প্রেমে কে পড়ে ভাই? তবে আই এম শিওর আমি বাংলাদেশে থাকলে এতদিনেতে আমার বাচ্চার মা হয়ে যেত। ওই জন্যই তো দেশে যেতাম না, কারণ ওর কাছে নিজেকে সামলানো উত্থাল সাগরে পাল তোলা ডিঙি নৌকা সামলানোর মতোই মুশকিল। ইউনো যে হোক হতবম্ব হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। দুজনের মধ্যে একই প্রশ্ন, কি এই ছেলেটা? এতদিন যাকে চিনত, এই কি সেই জেকে? খানিকক্ষণের নীরবতা ভেঙে জাঙ্কুক বলতে শুরু করলো,
তে যখন প্রথম জেকে কুঞ্জে আসে তখন আমি সবে কলেজ পাশ করে ইউনিভার্সিটিতে উঠেছি। তখন আমার কাছে জীবন মানে আভিজাত্য, কৃতিত্ব পাওয়ার এসবই। কারণ ছোটবেলা থেকেই আমাকে শেখানো হয়েছে যোগ্য উত্তরাধিকারী হতে হলে পূর্বপুরুষের পথ অনুসরণ করতে হবে। আমার হাতের ইশারায় যখন সবাই পুতুলের মতো নাচতো তখন আমার অন্তরে এক অদ্ভুত পৈশাচিক আনন্দ হতো। তখন থেকেই আমার মধ্যে এই ডমিনেটিং ব্যাপারটা ঢুকে গেছে, যা আমি এখনো বদলাতে পারিনি। বাইরের জগতে এত সুনাম, সুখ্যাতি, জনপ্রিয়তা সব কিছুর ভিড়ে দিন শেষে আমি ছিলাম নিঃসঙ্গ। যার উদরে আমার জন্ম সেই নিজের আত্মতৃপ্তির জন্য আমাকে ফেলে চলে যায়। আমি সেই বিদেশিনী মাকে খুব ঘৃণা করি, তার সাথে পুরো মা জাতকেও। দিন দিন পরিবারটা রাজনৈতিক প্রাঙ্গণে পরিণত হচ্ছিল। একই বাড়িতে থাকা সত্ত্বেও কেউ কারো খোঁজ নিতাম না। দাদা সাহেব এক পর্যায়ে পরিবারের এমন ভাঙন লক্ষ্য করে বাবাকে জোর করে আবারও বিয়ে দেন। বাবার বিয়ের পর বাড়িতে আমার সৎ মায়ের সাথে আগমন ঘটে আরো 2 সদস্যের, জিমিন আর তে। ওদের বাবার সম্পর্কে আমি কিছুই জানি না। অবশ্য এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা কোনো কালেই ছিল না। ওই সময় তের দিকে ঠিকমতো তাকিয়েছিলাম কিনা সেটা বলাই মুশকিল। যদিও বা কখনো সামনে পেয়েছি, ধরে ঠাস ঠাস করে থাপ্পড় মেরেছি। তবু মেয়েটা সারাক্ষণ আমার রুমে উকিঝুঁকি দিত। সুযোগ পেলে রুমে এসে এটা ওটা ধরতো। মাঝে মাঝে বিরক্ত হয়ে খুব মারতাম। কি রে ভাই, যার জন্য এত দিওয়ানা হয়ে ছটফট করছিস তখন তাকে এভাবে মারতিস? আই উইশ তে আগের মতো এখনো আমার রুমে উকিঝুঁকি দিত আর তুই ওকে ঠাস ঠাস মারতিস। আহা থাম তো তুই। জেকে তারপর কি হয়েছিল? তের মা সুদক্ষ এবং স্মার্ট মহিলা ছিলেন, যার জন্য বাবার সাথে ব্যবসায়িক কাজে তিনি বিভিন্ন জায়গায় যেতেন। তার সাথে আমার খুব একটা স্বাভাবিক সম্পর্ক ছিল না, তাই সপ্তাহে আমাদের মুখ দেখাদেখি হতো না বললেই চলে। একমাত্র তেকে মারলে উনি নালিশ নিয়ে যেতেন বাবার কাছে। এরকম করতে করতে প্রায় কয়েক বছর কেটে যায়। আর তারপর একদিন ইউনোজিহক দুজনে উৎকণ্ঠা নিয়ে জাঙ্কুককে প্রশ্ন করে। তারপর একদিন জাঙ্কুক নিজেও ভাবতে থাকে সে রাতের কথা। পূর্ণিমা রাত, আকাশের উপর থালার মতো মস্ত বড় চাঁদ। জ্যোৎস্না রাতে মায়ের অনুমতি নিয়ে ছাদের পাঁচিল থেকে আচারের বয়ামগুলো আনতে গিয়েছিল তে। তখন পাঁচিল ঘেঁষে দাঁড়িয়ে থাকা পুরো দস্তরে কালো কাপড় দিয়ে আবৃত লম্বা মতো কাউকে দেখে ভয়েতে চিৎকার করে ওঠে। তে গলার স্বর বাইরে আসার আগেই এক শক্তপোক্ত হাত দিয়ে জাঙ্কুক তের মুখ চেপে ধরে। তুই এখানে কেন? এ কি, আপনার তো জ্বর এসেছে। হাতটা কেমন জানি আগুনের গোলার মতো গরম হয়ে আছে। জ্বর আসলে তোর কি? যা করতে এসেছিস সেটা করে নেমে যা। জ্বরের ঘোরে তোকে দেখতে ইচ্ছা করছে না। জাঙ্কুকের রকচটা স্বভাব চরিত্র সব তের জানা, তাই তে আর কথা না বাড়িয়ে আচারের বয়ামগুলো নিয়ে ছাদ থেকে নেমে যায়। মাঝরাতে কারেন্ট থাকা সত্ত্বেও রুমের চারিদিকে খুটখুটে অন্ধকার। জ্বরের ঘোরে অন্ধকার রুমে শুয়ে থরথর করে কাঁপছে জাঙ্কুক। তখনই একটা মোমবাতি সমেত রুমে প্রবেশ করে তে। পরনে তের কালো রঙের কামিজ, মাথায় আটটানা ঘোমটা। তে ঘোমটা নিয়ে রুমের মাঝে এগিয়ে এসে নিচ থেকে বলল, হঠাৎ করে বিদ্যুৎ চলে গিয়েছে, জেনারেটরও নষ্ট। আপনার তো খুব জ্বর, তাই ভাবলাম মোমবাতি নিয়ে আসি। মোমবাতির প্রয়োজন নেই, আমি অন্ধকার ভালোবাসি। তুই যা তো। জাঙ্কুকের ধমকে তে যায় না, চুপচাপ দাঁড়িয়ে আছে। কি হলো, যাচ্ছিস না কেন? আমার হাতে মার খাওয়ার শখ জেগেছে? শখ জেগে থাকলে কাছে আয়, থাপ্পড় দিচ্ছি। তে কাচুমুচু হয়ে বলল, মা আঙ্কেলের সাথে শহরে বাইরে গিয়েছে। মামি অসুস্থ বলে আপাও নানা বাড়ি গিয়েছে। বিকেলের মধ্যে ফিরবে বলেও ফিরেনি। এখন বাড়িতে কারেন্টও নেই। আমার অন্ধকার ভয় করছে। এখানে একটু দাঁড়িয়ে থাকি আমি, কারেন্ট আসলেই চলে যাব। তের আকুতি ভরা টলটলে চোখের দিকে তাকিয়ে জাঙ্কুক একটু সরে বিছানায় তের জন্য জায়গা করে দিয়ে বলল, এখানে চুপচাপ বস। তেও চুপ করে বসে পড়ল। তে ভালো করে বস, মারবো না। তে এবার ভালোভাবে বসে হাতে থাকা জলপট্টিটা জাঙ্কুকের মাথায় রেখে দেয়। এটা কি দিয়েছিস? জ্বর হলে মা আমাদের মাথায় এটা রাখে, এতে আরাম লাগে। অন্ধকারে আপনি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন, মনে হলো এটা আপনার প্রয়োজন। তের কথা শুনে আজ হয়তো প্রথম জাঙ্কুক তের মুখের দিকে তাকালো। সদ্য কিশোরীতে রূপ নেওয়া একটা কচি মুখ।
অপসরীর মতোই থেকে সুন্দর লাগছে তীব্র জ্বরের ঘোরে থাকা জাঙ্কুকের ওই নেশালো চোখ দুটোতে। হুট করে কেন যেন মনে হচ্ছে এর মতো মায়াবী মুখ পৃথিবীতে দুটো নেই। আমার জন্য কেন করছিস এসব? জাঙ্কুকের অজ্ঞাত প্রশ্নের কোনো উত্তর তের কাছে নেই। কি বা দিবে? দেখছি লোকটা জ্বরে পড়ছে, অথচ কাউকে কিছু বলছে না। তাই তো জলপট্টি নিয়ে এলো তে। কি হলো, কিছু বল। আপনার জন্য কষ্ট হচ্ছিল তাই। জাঙ্কুকের মতো বেপরোয়া বেখেয়ালি মানুষের জন্য তের বলা এই কথা যেন খুব আন্তরিকতা। হুট করে জাঙ্কুকের মনে হতে লাগলো তে জাঙ্কুকের খুব আপন। বিদ্যুৎ চলে এসেছে, এবার আমি যাই। কোথাও যাবি না তুই, এখানে বসে থাক আমার সামনে। কেন? তোকে দেখবো তাই। কথাটা বলে জাঙ্কুক শক্ত করে তের হাত ধরে রেখেছে। তেও উপান্তর না পেয়ে বসে রইল জাঙ্কুকের পাশে সারা রাত। এক পর্যায়ে তে ঝিমোতে ঝিমোতে জাঙ্কুকের বুকের উপর ঘুমিয়ে পড়েছে। এদিকে জাঙ্কুকের চোখে এক ফোঁটাও ঘুম নেই। সারা রাত জেগে ঘোর লাগা চোখে তেকে দেখেছে। মন ফুরিয়ে গেছে, তবুও দেখেছে। তেকে এতটা কাছে পেয়ে জাঙ্কুকের হৃদস্পন্দনের গতিও বেড়েছে। জাঙ্কুক তেকে বুকে নিয়ে দু চোখ বন্ধ করে হিসিয়ে বলে, তুই আমার তে খুব তাড়াতাড়ি বড় হয়ে যা। তোকে আমি দেখবো, সারা জীবন দেখবো। সে রাতের পর থেকে জাঙ্কুকের হৃদয়ে বাসা বাঁধে তের প্রতি অজানা এক আসক্তি, যার কোনো নাম নেই। শুধু হৃদ মাঝারে বয়ে চলা এক সুপ্ত গভীর আর বেসামাল অনুভূতির ছড়াছড়ি। ধীরে ধীরে সবার আড়ালে শুরু হয় তের প্রতি জাঙ্কুকের দখলদারি। তে স্কুলে যাবার রাস্তায় লোক লাগানো, কাদের সাথে মিশে, সেখানে কোনো ছেলে বন্ধু আছে কিনা, কার সাথে কথা বলে, সবকিছুর পাই টু পাই খবর নিত জাঙ্কুক। তে একবার আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গিয়েছিল। সেই দিনই এতদিনের বাপ দাদা আমলের সেই গাছ জাঙ্কুক কেটে কুটে বাড়ি থেকে বিদায় করেছিল। ছেলের এমন বেপরোয়া কাণ্ডে কিম নামজন হতবাক হন, কিন্তু বলার মতো কিছু খুঁজে পান না। কি বা বলবেন? ছেলে কি তার কথা শোনে নাকি? এভাবে সময় যত যেতে থাকলো ততই সে আসক্তি বৃদ্ধি পেতে থাকে দ্বিগুণ হারে। স্কুল ব্যতীত জেকে কুঞ্জের বাইরে পা রাখা নিষিদ্ধ হয়ে যায় তের জন্য। কিশোরী তের মাথায় ঢোকে না জাঙ্কুক কেন তার উপর এত অধিকার খাটাচ্ছে। আজকাল জাঙ্কুকের অতিরিক্ত পাগলামো তের কাছে ভয় লাগে। জাঙ্কুকের রুমের ধারে কাছেও তে এখন আর যায় না। জাঙ্কুক ডাকলেও পা বাড়ায় না সেদিকে। তবে আজকে দুরু দুরু বুকে সে আসতেই হলো জাঙ্কুকের রুমের সামনে, কারণ কিম নামজুন থেকে বলেছে জাঙ্কুক ভাইয়াকে ডেকে দিতে। তে দরজার সামনে কড়া নাড়তেই সঙ্গে সঙ্গে দরজা খুলে তেকে হ্যাচকা টেনে ভেতরে নিয়ে গেল জাঙ্কুক। তারপর তের দিকে জাঙ্কুক চোখ রাঙিয়ে বলল, গত 2 দিন ধরে ডাকছি তোকে, সামনে আসছিস না কেন? কি সমস্যা? আপনি সব সময় বকাঝকা করেন, গায়ে হাত তোলেন, আপনাকে আমার বিরক্ত লাগে। আগে মারলে তো পেছন পেছন ঘুরতে, তখন বিরক্ত লাগতো না? তখন তো আর বুঝতাম না আপনি আমাকে এত অপছন্দ করেন। এখন তো বুঝি আমি আপনার সৎ বোন। তের কথা শেষ হতে দেরি হলো, তবে তের শরীরে জাঙ্কুকের হাত পড়তে দেরি হলো না। এটা কেন দিয়েছি জানিস? নিজেকে আমার সৎ বোন দাবি করার জন্য। তুই আমার বোন না, আর না আমি তোকে বোনের নজরে দেখি। মার খেয়ে গালে হাত দিয়ে তে মেঝেতে বসে ফুপিয়ে কেঁদে ওঠে। তেকে এভাবে কাঁদতে দেখে জাঙ্কুকের ক্ষিপ্ত মেজাজ স্থির হয়ে যায়। তে আই এম সরি, খুব লেগেছে তাই না? কেন আমাকে এভাবে যন্ত্রণা দিস বলতো? তুই যখন আরেকটু বড় হবি তখন আমার আজকের কথাগুলো ঠিক বুঝতে পারবি। ততদিন তোকে শুধু একটু দেখে দেখে রাখতে হবে আমাকে। জাঙ্কুকের আদরে কণ্ঠের কথা শুনে অভিমানে তে আরো শব্দ করে কেঁদে দেয়। এভাবে নাক ফুলে কান্না করায় থেকে মারাত্মক আর আকর্ষণীয় লাগছিল জাঙ্কুকের ঘোর লাগা দৃষ্টিতে। জাঙ্কুক নিজেকে আর সংযত রাখতে পারেনি। হুট করেই তের গালে সশব্দে চুমু খেয়ে বসলো জাঙ্কুক। তবে জাঙ্কুক আর তের বসার ধরনটা এমন ছিল যে পিছ থেকে দেখবে সেই খারাপ কিছু ভাবতে পারে। আর হলো ঠিক তাই। কিম জিন জাঙ্কুকের রুম থেকে তের গোঙানির শব্দ পেয়ে ভাবলো হয়তো জাঙ্কুক থেকে মারছে। এই ভেবে জিন জাঙ্কুকের রুমের দিকে এগিয়ে গেলেন। তবে রুমে প্রবেশ করার পূর্বেই জিনের পা থমকে যায়। জিন স্পষ্ট দেখলেন আবছা আলোয় তার ছোট্ট মেয়ে তের সাথে একান্ত ঘনিষ্ঠ সময় পার করছে জাঙ্কুক। হলরুমে সবার সামনে অনর্গল থাপ্পড়ের আঘাতে রক্তাক্ত হয়ে উঠেছে জাঙ্কুকের ফর্সা দুটো গাল।
তবুও নামজুন থামছেন না। রাগের তাপে পুরো শরীর কাঁপছে নামজুনের। সাথে সাথে মুখে যা আসছে তাই বলছেন। ভয়ে তেয়ার জিমিন জিনের আঁচলের পেছনে কুকড়ে দাঁড়িয়ে আছে। আমার আগেই বোঝা উচিত ছিল কোনো আমেরিকান নাচনিওয়ালির ছেলের চরিত্র এর চেয়ে ভালো হবে না। তুমি সেই আমেরিকান নাচনিওয়ালিকে ভালোবেসে বিয়ে করেছিলে, যার ফল আমি। সঙ্গে সঙ্গে নামজুন আবারও জাংকুকের গালে সজোরে চড় মেরে বসে। তারপর নিজের চেলাফেলাদের দিকে তাকিয়ে বললেন, প্রাইভেট জেটের ব্যবস্থা করো। আজ এই মুহূর্তে ও দেশ ছাড়বে। স্বাধীনতা পেতে পেতে ওর ভিতরটা পুরো কালো নর্দমায় পরিণত হয়েছে। ওকে শুদ্ধ করা প্রয়োজন। আজ এই মুহূর্তে রাজনীতি থেকে জিওন জাংকুকের পদ বাতিল করা হলো। তোমার রাজনৈতিক জীবন এখানেই শেষ জাংকুক। বিদেশে গিয়ে মানুষ হয়ে এসো। জাংকুক একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে পাসপোর্ট আর ব্যাগটা কাঁধে নিয়ে তীর দিকে একবার তাকিয়ে বলল, ফিরবো না, কোনো দিনও ফিরবো না। শুধু একটা গুরুত্বপূর্ণ জিনিস রেখে গেলাম, সময় হলে সেটাও নিয়ে যাব। কারণ জাংকুক কোনো জিনিস হাত পেতে নয়, কেড়ে নেয়। জাংকুক যখন চলে যাচ্ছিল তখন তে দোতলার জানলা দিয়ে জাংকুকের যাবার দিকে অসহায়ের মতো তাকিয়েছিল। কি নিয়ে এত ঝামেলা হলো তাতে বুঝতে না পারলেও জাংকুককে যে আজ তের জন্য বাড়ি ছাড়া হতে হয়েছে এটাতে বুঝেছে। এদিকে জাংকুক যেতে যেতে কেটে যাওয়া ঠোঁট দুটোতে বাঁকা হাসি প্রসারিত করে বিড়বিড়ালো, লাভ ইজ টেম্পোরারি বাট অবসেশন ইজ পার্মানেন্ট অ্যান্ড আই এম ডেঞ্জারাসলি অবসেসড উইথ ইউ কিম তাইহাং। খুব বেশি না, আমাকে সামলানোর মতো একটুখানি বড় হ। আমি অপেক্ষার প্রহর গুনছি। 2 দিন হলো জাংকুককে কেউ বাসায় নেই। এই 2 দিন সুগা জিমিনের যথেষ্ট খেয়াল রেখেছে। সারাক্ষণ ফোন করে খোঁজ নেওয়া, রাতে বাড়ি পৌঁছে দেওয়া, সবকিছু। এতদিকে খেয়াল রাখা সুগাকে নিয়ে অসুস্থ দান বাঁধা স্বপ্নগুলো ভাবছাড়া মাথায় খিলবিল করে ওঠে জিমিনের। হাজারের স্বপ্ন গুনে নিজের মন গহিনী। কাল জিনের অপারেশন, হসপিটাল যাবে বলে বাস আসার জন্য অপেক্ষা করছিল জিমিন। তখনই আবারও সে আগেরই কিছু দৃশ্য দৃষ্টিগত হলো জিমিনের। এই নিয়ে 3 দিন মেয়েটাকে দেখলো সুগার সাথে। সুগার মেয়েটাকে কিছু একটা বলে গাড়িতে উঠে চলে যায়। আর তখনই জিমিন আর ওই মেয়ের চোখে চোখ পড়ে যায়। জিমিন তড়িৎ গতিতে চোখ নামিয়ে ফেলে। তারপর মনে মনে বলে, কি এই মেয়েটা? কেন সুগার সাথে সবসময় ওকে দেখা যায়? এই যে, হঠাৎ কারো মুখে শুদ্ধ বাংলা শুনে জিমিন চট করে মাথা তুলে তাকায়। হ্যাঁ, সুগার সাথে থাকা ওই মেয়েটা। জিমিনকে চুপচাপ দেখে মেয়েটা পুনরায় বলল, কানে শুনতে পাও না নাকি? হঠাৎ বলানি কারণে এমন ক্ষিপ্ত আওয়াজে কথা বলা জিমিনের মোটো পছন্দ হলো না। হুট করে জিমিনের মেজাজটা কেন জানি বিগড়ে গেল। কি চাই? এই মেয়ে, কাকে কি বলছো তুমি? আপনাকেই বলছি, কি চাই? সুগার সাথে যে এত ঢলাঢলি করছো, আমি কি সেটা নিশ্চয়ই বলেছি সুগা? না, বলেনি। হয়তো সেরকম ইম্পর্টেন্ট কেউ না, তাই বলার প্রয়োজন বোধ করেনি। আপনার যদি খুব ইচ্ছে হয়ে থাকে তাহলে আপনি বলুন, তবে একটু তাড়াতাড়ি, আমার তাড়া আছে। বেশি স্মার্ট সাজার চেষ্টা করো না, তাহলে পস্তাবে। সুগা তোমাকে ব্যবহার করছে, তাও অন্য কাউকে ভোলার জন্য। সেটা আর কেউ নয়, এই আমি সুগার বিগত 7 বছরের ভালোবাসা। মেয়েটার কথায় জিমিন শুষ্ক ঢোক গিলল। মনের মধ্যে বিশ্বাস হারানোর ভয়টা কুণ্ডলি পাকিয়ে মাথা চাড়া দিয়ে উঠেছে। তবুও নিজেকে সংবরণ করে জিমিন বলল, আপনাদের ভালোবাসা যদি এতই পিওর হয় তাহলে আমার কাছে কি চাইতে আসে আপনার বয়ফ্রেন্ড? ধরে রাখতে পারেন না? আমি সুগাকে চিট করেছি, বাট আই স্টিল লাভ হিম। আর আমি এও জানি সুগা আমার কাছেই ব্যাক করবে। কারণ 7 দিনের ভালোবাসা 7 বছরের ভালোবাসার কাছে কিছুই না। স্টুপিড। জিমিনের শব্দটা উচ্চারণ করার সাথে সাথেই জিমিনের চোখ খামচে ধরল মেয়েটা। তুই আমার সুগার ধারে কাছেও আসবি না, নয়তো আমার সুগার ড্যাডিকে দিয়ে তোর খবর করিয়ে ছাড়বো। আমার হাত যে ঠিক কতটা লম্বা সেটা তোর ধারণার বাইরে। জিমিন বিপরীতে কিছু বলবে তার আগে কোথা থেকে যেন ছুটে এসে এক ঝটকায় ধাক্কা মেরে মেয়েটার হাত সরিয়ে দেয় সুগা। অন্য হাতে জিমিনকে আগলে ধরে চিৎকার দিয়ে বলে উঠল, আর ইউ ক্রেজি? রাস্তার মধ্যে কি করছো সব? নেক্সট টাইম এভাবে পেছনে পড়ে থাকলে আমি তোমার নামে পুলিশ কমপ্লেন করতে বাধ্য হব। এই মুহূর্তে সুগার বলা এসব নাটক করা আগলা দরদ জিমিনের মোটেও ভালো লাগছে না।
গা ঘিন ঘিন করছে। ইচ্ছে করছে সুগার গালে সপাটে একটা চড় মেরে বসতে, কিন্তু পাবলিক প্লেসে জিমিন আর হাসির পাত্র হতে চায় না। তাই জিমিন যথাসম্ভব দ্রুত গতিতে সুগার বাহু থেকে নিজেকে এক ঝটকায় ছাড়িয়ে হাঁটা ধরলো রাস্তার উল্টো পথে। জিমিনকে এভাবে যেতে দেখে সুগা হাঁটা দিল জিমিনের পিছু পিছু। সুগা পেছনে আসছে বুঝতে পেরেই জিমিন ঘাড় ঘুরিয়ে সুগাকে কাট কাট গলায় বলল, ওখানেই দাঁড়ান, আর আসবেন না, অনুরোধ নয়, নিষেধ করলাম। নিম পাতার মতো তেতো কথায় সুগা থেমে গেল। একেবারে অগত্যার মতো দাঁড়িয়ে পড়লো রাস্তার মাঝখানে। যতক্ষণ পর্যন্ত না জিমিনকে দেখা যায় ততক্ষণ সুগা তাকিয়ে রইল জিমিনের যাবার দিকে, এক পাও নড়ল না। সকাল পেরিয়ে বেলা গড়িয়েছে অনেকটা। জাঙ্কুকের রুমের সামনে দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ কাটতে কাটতে পায়চারি করছে তে, আর মনে মনে বলছে, শুনেছি ভোর রাতে রুমে ঢুকেছেন উনি, এখন ঘুমিয়ে আছেন কিনা কে জানে। নখ করবো কি করবো না, করবো কি করবো না, না থাক চলেই যাই, না একবার নখ করেই দেখি। তে ভাবছি কি করবে, তখনই ভেতর থেকে জাঙ্কুক থেকে ডেকে উঠলো, তোর পায়চারিতে মাথা ঘোরাচ্ছে আমার, ভেতরে আয়। তে ভেতরে প্রবেশ করতে করতে বলল, আপনি কি করে বুঝলেন আমি দাঁড়িয়ে আছি? কথাটা বলে ভেতরে ঢুকতেই চোখ মুখ খিচে বন্ধ করে দ্রুত পেছনে ঘুরে তাকালো তে। জাঙ্কুক গায়ে শার্ট জড়াচ্ছে। জাঙ্কুকের জিম করা কৃত্রিম উপায়ে বানানো ডি শেপের পৃষ্ঠদেশ স্পষ্ট দৃশ্যমান তের চোখে। তের কথায় জাঙ্কুক সামনের দিকে ঘুরে শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, মেবি আমি তোর শরীরের গন্ধ পাই। তেকে এভাবে পেছনে ঘুরে থাকতে দেখে জাঙ্কুক পুনরায় বলল, আমার হয়ে গিয়েছে, এবার তাকাতে পারিস। তে যেন কিছুই বোঝেনি, কিছুই দেখেনি, এমন একটা ভাব ভঙ্গিমা রেখে স্বাভাবিক সুরে বলল, আপনি কি ভ্যাম্পায়ার নাকি? শুনেছি ভ্যাম্পায়াররা মানুষের গন্ধ পায়। বেশি বেশি ফ্যান্টাসি বই পড়লে এই হয়। আমার মধ্যে সব ভূত প্রেত ভর করে বসে আছে। ক্লাসের বই তো খুলেও দেখিস না। এবার ইউএসএ ফিরি, তোকে দেখে নিচ্ছি আমি। পড়াশোনার কথা আসতেই তে দ্রুত কথা পাল্টে বলল, আপনার ফোনটা একটু দিন না, আপাকে কল করতাম, রাতের ফ্লাইটে তো ফিরে যাচ্ছি, কল করার কি আছে? আপার জন্য মন খারাপ লাগছে, আমি কথা বলতে চাই। জ্যাকেটের পকেটে আছে, খুঁজে দেখ। আর হ্যাঁ, আমার সামনে বোনের সাথে একদম ন্যাকামি করবি না, যা কথা বলার নিজের রুমে গিয়ে বল। ফোনের পাসওয়ার্ড তোর আর আমার বার্থডে। কি? কানে কি কথা কম শুনিস নাকি? তে ভয়ে এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে না বলে দৌড়ে চলে যায়। যেতে যেতেই লক খুলে কল লাগায় জিমিনের নাম্বারে। হ্যালো আপা, কি সমস্যা? কল দিয়েছিস কেন? আমাকে এখানে একা রেখে সৎ ভাইয়ের টাকায় থাইল্যান্ড ঘুরছিস, ফিরছিস, খাচ্ছিস, এনজয় করছিস, তবুও স্বাদ মিটছে না? নাকি আমাকে ইউজ করে আমার ঘাড়ে পা দিয়ে জীবন কাটানোর শখ এখনো আছে তোর? মুখে যা আসছে তাই বলে যাচ্ছিস তখন থেকে। কি হয়েছে, কি করেছি আমি আপা? যা বলেছি একদম ঠিক বলেছি, বুঝে শুনে বলেছি। তোরা সবাই আমাকে ব্যবহার করিস নিজেদের প্রয়োজনে। কেন বলতো? সব সময় তোদের চিন্তা আমাকেই কেন করতে হবে? আমার কি ইচ্ছে অনিচ্ছে বলতে কিচ্ছু নেই। কি হয়েছে আপা তোর? বল না আপা, কেউ কি তোকে কিছু বলেছে? মা মা ঠিক আছে, আমি চুপ। আর একটা কথাও না। তুই এবার আমাকে বিচারকদের মতো প্রশ্ন করা বন্ধ করতে। আমি বিরক্ত তোর এসব প্রশ্নে। তোর এত আনন্দ আমার সহ্য হচ্ছে না। আমার ঘাড়ে পা দিয়ে এভাবে জীবন কাটাতে লজ্জা হয় না তোর? আর কতদিন আমার উপর ভরসা করে বাঁচবি তুই? তোদের দেখভাল করতে করতে হাঁপিয়ে উঠেছি আমি। এবার একটু রেহাই দে। এবার অন্তত আমাকে ইউজ করা বন্ধ কর। আপা, আমি তোকে ইউজ করি? হ্যাঁ করিস। তোরা সবাই মিলে আমাকে নিজেদের স্বার্থে ব্যবহার করিস। এবার আমাকে আমার মতো বাঁচতে দিতে। জিমিন এক নাগাড়ে চোখ মুখ খিচে কথাগুলো বলে মুখের উপর ফোন কেটে দিল। জিমিনের বলা শেষ কথা তের মাথার মধ্যে অগ্নিস্ফুলিঙ্গ অনুভব হলো। কষ্টের সীমানা পেরিয়ে মেজাজ চড়ে এসেছে সপ্তম আসমানে। ইচ্ছে করছে আশেপাশের সব কিছু ভেঙে গুড়িয়ে ফেলতে। নিজের অজান্তেই ধপ করে মেঝেতে বসে দু হাতে নিজের লম্বা চুলগুলো মুষ্টিবদ্ধ করে তে নীরবে চোখের জল ফেলতে ফেলতে অস্পষ্ট সুরে বলল, তার মানে মায়ের অবর্তমানে আপাও আমাকে করুণা করে এসেছে। কোনো ভালোবাসা নেই, সবটাই করুণা। সবাই করুণা করে আমাকে। পর্যাপ্ত প্রমাণের ভিত্তিতে সানার বাবাকে থাই পুলিশ অ্যারেস্ট করেছে। যেহেতু ওর বাবা জেলে আছে, সেহেতু সানাকে ব্ল্যাকমেল করার মতো আপাতত কেউ নেই। বলতে গেলে সানা এখন পুরোপুরি নিরাপদ। জিহুবের কথা শুনে জাঙ্কুকও হ্যাঁ সূচক মাথা নাড়ায়। তাহলে তো আমাদের মিশন কমপ্লিট। আজ রাতে পার্টি করলে কেমন হয়? তুই কি পাগল?
সানার মন ভালো নেই আর তুই আছিস তোর পার্টি নিয়ে। আমারও হাতে সময় নেই, কাল ভার্সিটিতে এক্সাম আছে, ফিরতে হবে। ভাই তোরা না থাকলে আমি কি জিন ভূতের সাথে পার্টি করব নাকি? চল রাতে ফিরে যাই। জিহুব কথাটা শেষ করে কেবলই বসা থেকে উঠে দাঁড়িয়েছে, তখনই কোথা থেকে যেন তে এসে এক প্রকার হামলে পড়ল জিহুবের উপর। তের চেহারা বিধ্বস্ত, চুলগুলো এলোমেলো, চোখ দুটো জ্বলছে, চোখ থেকে গড়িয়ে পড়ছে অশ্রুসিক্ত নোনা জল। তে জিহুবের কলার দুটো শক্ত হাতে চেপে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, জিহুব ভাইয়া বিয়ে করবেন আমায়? আপনার তো কোনো গার্লফ্রেন্ড নেই, তাছাড়া আপনার মাথার সবগুলো তারও ঠিকঠাক আছে। আমার আপনাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। আমি কারো উপর আর বোঝা হয়ে থাকতে চাই না, কারো করুণার পাত্রী হয়েও থাকতে চাই না, আর এক মুহূর্ত না। বিয়ে করবেন আমাকে? হতে পারে আমি বয়সে আপনার থেকে অনেক ছোট, কিন্তু তাতে কি আসে যায়? ভালো করে তাকিয়ে দেখুন, আমি সুন্দরী। এদিকে জেহব তেকে কি দেখবে? তের পিছনে দাঁড়িয়ে থাকা জাঙ্কুককে দেখেই জেহবের গলা শুকিয়ে এসেছে। জাঙ্কুকের জ্বলন্ত আগ্নেয়গিরি দাবানলের মতো চোখ দুটো দেখেই জেহবের হাত পা কেমন জানি কেঁপে কেঁপে উঠছে। ভাই আমি কিছু জানি না, তোর জানের জান পরাণের প্রাণ, তে আমাকে ইচ্ছে করে ফাঁসাচ্ছে ভাই। জাঙ্কুক এক নজর জিহুবকে পরখ করে কপালে দু আঙ্গুল থেকে কিছু একটা ভাবলো, তারপর হুট করে বসা থেকে উঠে এসে তের হাতটা শক্ত করে চেপে ধরে থেকে ইচ্ছে মতো টানতে টানতে বেডরুমে নিয়ে ছুঁড়ে মারলো। তাল সামলাতে না পেরে তে হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে ডুবে কেঁদে উঠলো। আমি আসছি, ততক্ষণ এখানেই পড়ে থাক। অন্য কারো শরীরে হাত ছোঁয়ানোর শাস্তিটা সময় হলেই টের পাবি। নিজের রুমে থেকে আটকে রেখে জাঙ্কুক আবারও ওদের কাছে ফিরে আসলে জেহব একটু সাহস নিয়ে বলে উঠল, কি করেছিস তুই ভাই ওর সাথে? যা করেছি। আমাদের প্রাইভেট কথাও কি তোকে শেয়ার করতে হবে নাকি? জেহব আরো কিছু বলতে নিলে ইউনো জেহবকে থামিয়ে দিয়ে বলল, আর একটা কথা বলবি না জেহব, নয়তো জেকের হাতে আজ তোর খেলা খতম। জাঙ্কুক নিজের পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করে ইউনোর হাতে দিয়ে বলল, ডকুমেন্টগুলো যত দ্রুত সম্ভব বের কর। এগুলো জেকে একটু বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না ব্যাপারটা? ইউনোর কথা শুনে সানা এগিয়ে এসে ইউনোর কাঁধে হাত রেখে বলল, ইউনো জেকে যা করতে চাইছে সেটাকে করতে দে। তুই বললে আমি সবকিছু করতে রাজি জান, তুই শুধু একবার বল জেকের সাথে আমারটাও। ইউনো আরো কিছু বলবে তার আগে নিজের 3 ইঞ্চি হাই হিল দিয়ে ইউনোর পায়ের উপর দাঁড়িয়ে পড়ল সানা। কি যেন বলছিলে, আবার একটু বলতো। কাঁদতে কাঁদতে তে আবারও ভাবছে জিমিনকে কি আরো একবার কল দিবে। হয়তো এখন জিমিনের রাগ কমেছে। সেই উদ্দেশ্যে জাঙ্কুকের ফোনটা খুঁজতে গিয়ে জাঙ্কুকের মাথার কুশনের নিচে তে ওর হারিয়ে যাওয়া নুপুরটা খুঁজে পায়। আরে এটা তো আমার নুপুর, সানা আপুর বার্থডে পার্টিতে আমি হারিয়ে ফেলেছিলাম। এটা ওনার কাছে কি করে? আর যদি থাকবে তাহলে সেদিন কেন জিজ্ঞাসা করলেন আমার নুপুর কোথায়? এক মনে তে কথাগুলো যখন ভাবছিল তখনই জাঙ্কুক হুড়মুড়ি করে রুমে প্রবেশ করে তের হাতে হ্যাচকা টান মেরে তেকে দাঁড় করিয়ে দিয়ে বলল, চল। চল মানে কোথায় যাব? কি করছেন কি? হাত ছাড়ুন, লাগছে আমার। আরে আমার নুপুরটা তো ফেলে এসেছি, ছাড়ুন। কে শোনে কার কথা? জাঙ্কুককে দেখে মনে হচ্ছে এই মুহূর্তে জাঙ্কুক ওর শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছে। সন্ধ্যা রাতে রিসোর্টের সামনে বাইক থামিয়ে তের বাহু ধরে এক প্রকার টেনে বাইক থেকে নামালো জাঙ্কুক। পেছনে উবার থেকে নেমে এলো সানা, জেহব, ইউনো। কারো মুখে টু শব্দ নেই। তের গলায় রজনীগন্ধা আর গোলাপ ফুলের তৈরি তাজা ফুলের মালা, হাতেও একটা মালা রয়েছে। হয়তো এটা জাঙ্কুকের। তের গালে জাঙ্কুকের হাতের 5 আঙ্গুলের ছাপ। কেঁদে কেঁদে তে পুরো মুখ লাল বর্ণ ধারণ করেছে। তে করুণ চোখে তাকায় সানার দিকে, কিন্তু সানা তো নিরুপায়। জাঙ্কুকের বন্ধুত্বের জন্য ওরা তিনজনই যে বরাবরই স্বার্থপর। চারিদিকে নীরবতা ভেঙে সানা এবার বলে উঠল, তোরা কি সারা রাত এখানে দাঁড়িয়ে থাকার প্ল্যান করেছিস নাকি? যদি তাই হয় তাহলে দাঁড়িয়ে থাক, আমি আর তে ভিতরে গেলাম। সানা তের উদ্দেশ্যে পা বাড়ালে জাঙ্কুক পেছন থেকে সানাকে বলে উঠল, সানা শোন। জাঙ্কুকের ডাকে সানা পেছনে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকাতেই একটা সাইন করা চেকের পাতা জাঙ্কুক সানার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা তের মোহরানার টাকা, ওকে দিয়ে দিস। সানা হ্যাঁ সূচক মাথা নেড়ে চেকটা নিতে জেহব ইউনো দুজন দুজনের দিকে তাকিয়ে একই সুরে বলল,
পৃথিবীতে এটা বোধহয় একমাত্র বিরল ঘটনা যেখানে স্বামী তার বউকে মাঝ রাস্তায় দাঁড়িয়ে মোহরানার টাকা উসুল করে দিল। ওদের কথায় জাঙ্কুকের ধ্যান নেই। জাঙ্কুক তো বাইকে হেলান দিয়ে তীর যাবার দিকে তাকিয়ে আছে। তখনও কোনো এক বাঙালি ক্যাফে থেকে কানে ভেসে আসছে বেসুরো দুটো লাইন, আমার কাছে তুমি অন্যরকম, ভালোবাসি বেশি, প্রকাশ করি কম।